রহমানির রহিম। সুপ্রিয় চুকনগর কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা প্রথম ভিডিও করার শুরুতে একটা অঙ্কের ছবি পিকচার তোমরা দেখতে পাবো। ওই অঙ্কটাই মূলত আমরা করাবো। পরেশচন্দ্র মণ্ডলের বইয়ের সমস্যা 5 নম্বর অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বিষয়টা দেখার চেষ্টা করো। এখানে হচ্ছে জনাব সোহান 2016 সালের আগস্ট মাসের 1 তারিখ নগদ 45,000 টাকা এবং বন্ধুর নিকট হতে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। বলছে কি জনাব সোহান 2016 সালের আগস্ট মাসে 1 তারিখে নগদ 45,000 টাকা এবং বন্ধুর নিকট হতে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এখন এই যে নগদ আনছে 45,000 টাকা, বন্ধুর কাছ থেকে 15,000 টাকা ঋণ নিছে, এটা আমরা বন্ধুর ঋণটাও নগদের মধ্যে গণ্য করে দিতে পারি। তাহলে আমাদের এই জন্য আমি সরাসরি জাবেদাই করাচ্ছি আজকে, যেহেতু আগস্ট 1 তারিখ বলছে কি নগদ 45,000 টাকা এবং বন্ধুর নিকট হতে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে 45 আর 15 50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে নগদ আনছে কত? নগদ আনছে 45,000 টাকা। নগদ এখানে হবে 45,000। বন্ধুর কাছ থেকে ঋণ নিছে কত টাকা? 15,000 টাকা। মোট হচ্ছে 60,000 টাকা। ডেবিট হবে 60,000 টাকা। আমরা কি বলছি যে নগদ 45,000 টাকা এবং বন্ধুর কাছ থেকে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে, সেহেতু আমাদের এই জাবেদাটা আমরা তৈরি করতে পারি নগদান হিসাব ডেবিট, কারণ বন্ধুর ঋণটাও নগদে পাইছে ধরে নেওয়া হলো। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। আমাদের লেখাটা একটু উল্টা হয়ে গেছে। এই ঋণ হিসাবে হবে তোমার এখানে হবে 15,000 আর মূলধন হিসাবে হবে 45,000। মূলধন হিসাবে 45,000, নগদান হিসাব ডেবিট 60,000, ঋণ হিসাব ক্রেডিট 15,000 আর মূলধন হিসাব ক্রেডিট 15,000। এভাবে আমরা এই প্রথম জাবেদাটা করতে পারি। এরপরে পরের তারিখটা আছে আগস্টের 1 তারিখে আরও একটা লেনদেন আছে। আগস্টের 1 তারিখে আর একটা লেনদেন আছে। বলছে কি রূপালী ব্যাংকে 30,000 টাকা চলতি হিসাব খোলা হলো। রূপালী ব্যাংকে 30,000 টাকা দিয়ে চলতি হিসাব খোলা হলো। এখন যেহেতু চলতি হিসাব খোলা হয়েছে, যে কোনো একটা হিসাব খোলা হয়েছে, আমাদের নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে আর আমার একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট বৃদ্ধি পাইছে। এটা নগদ টাকা চলে গেছে, একটা সম্পত্তি চলে গেছে আর একটা সম্পত্তি বৃদ্ধি পাইছে। তাহলে যে সম্পত্তিটা চলে গেছে সেটা হবে ক্রেডিট আর যে সম্পত্তিটা বৃদ্ধি পাইছে সেটা হবে ডেবিট। তাহলে এখানে ব্যাংকে চলতি হিসাব করলে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখতে পারি এটা ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে ব্র্যাকেটে এখানে চলতি হিসাব লিখে দিতে পারে একটু, ব্যাংক হিসাব ব্র্যাকেটে চলতি, আর হচ্ছে আমার টাকাটা তো নগদে গেছে, নগদান ক্রেডিট। বলছে কি যে ব্যাংক রূপালী ব্যাংকে 30,000 টাকা চলতি হিসাব খোলা হলো। তা আরও একটা কথা লিখতে পারে, রূপালী ব্যাংক লিখতে পারো, কারণ ব্যাংক রূপালী সোনালী জনতা অগ্রণী অনেক ধরনের ব্যাংক আছে। তোমার এখানে তুমি রূপালী ব্যাংক লিখে দিতে পারো। রূপালী ব্যাংকের 30,000 টাকা দ্বারা চলতি হিসাব খোলা হলো। তাহলে রূপালী ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বলে আমি এই জাবেদা করতে পারি। এরপরে আছে
আগস্টের 3 তারিখ, আগস্টের 3 তারিখে আমাদের আগস্টের 3 তারিখে একটা লেনদেন আছে। সেই লেনদেনটা হচ্ছে 10% বার্তায় আদনানের নিকট হতে পণ্য ক্রয়, 10% বার্তায় আদনানের নিকট থেকে পণ্য ক্রয়। এখন প্রথম কথা হচ্ছে এটা নগদ লেনদেন না ধারে লেনদেন। যেহেতু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে, নগদ কথা উল্লেখ করা নাই, সেহেতু এটা অবশ্যই ধারে লেনদেন। তারপরে এর সাথে বার্তার সম্পর্ক, ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা অন্তর্ভুক্ত থাকে সেটাকে বলা হয় কারবারি বার্তা। এই কারবারি বার্তা সাধারণত হিসাবের থেকে প্রথমেই পার্সেন্টেজ কেটে বাদ দিতে হয়। তাহলে আমাদের 10% বার্তা আদান নিকট পণ্য ক্রয় 30,000 টাকা, 30,000 টাকার 10% কাটলে 3,000 টাকা হয়। অর্থাৎ 30,000 টাকার থেকে 3,000 টাকা বার্তা বাদ দিলে 27,000 টাকা থাকে। অর্থাৎ আমরা এই আদনাদের নিকট থেকে পণ্য ক্রয় করেছি হচ্ছে 27,000 টাকা। ওই 3,000 টাকা সরাসরি বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি এটা 3 তারিখে আগস্ট, তাহলে আমরা পণ্য ক্রয় করতেছি। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, আর ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব ব্র্যাকেটে আদনান তুমি লিখতে পারো, ব্র্যাকেটে আদনান লিখতে পারো। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এই টাকাটা লিখতে হবে তোমাকে 27,000 টাকা। কেন 27,000 টাকা? ওই বারটার আমি 3,000 টাকা মাইনাস করে দিলাম। বারটা 3,000 টাকা সরাসরি মাইনাস করে দিলাম। মানে এটাকে বলা হয় কারবারি বারটা। কারবারি বারটা কখনো হিসাবভুক্ত হয় না, এটা সাধারণত তোমার চালান থেকে সাধারণত বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে বলছে আগস্ট 5 তারিখে 20% বারটায় শুভর নিকট পণ্য বিক্রয়। আমরা যেমন ক্রয় করেছি তদ্রূপভাবে এটাও ধারে লেনদেন। তাহলে এটা তারিখ হচ্ছে 5 তারিখে শুভর নিকট পণ্য বিক্রয়, মানে পণ্য বিক্রয় করছি শুভর কাছে। তাহলে আমাদের এই মানে শুভর কাছে আমরা টাকা পেতে যাব। শুভর কাছে টাকা পেতে গেলে এর নাম হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ব্র্যাকেটে শুভ আর আমাদের বিক্রয় হিসাব। শুভ লিখলেও চলবে, না লিখলেও চলবে, প্রাপ্য হিসাবই নেই। প্রাপ্য হিসাব শুভ ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 20% বার্তায় 50,000 টাকা আছে, 20% বার্তা হলে 10% আসে 5,000 টাকা। তাহলে 20% আছে 10,000 টাকা। অর্থাৎ 50,000 টাকা 10,000 টাকা যদি বাদ চলে যায়, 20% বার্তা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে হয়তো 10,000 টাকা বাদ দিতে হবে। অর্থাৎ 40,000 টাকা লেনদেন হয়েছে। অঙ্কে লেখা আছে 50,000 টাকা, কিন্তু আমাদের ওই কারবারি বার্তাটা সরাসরি আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে কারবারি বার্তাটা বাদ দিয়ে দিলে আমাদের 20% বার্তা শুভ নিকট পণ্য বিক্রয়ের সঠিক যাবে হবে প্রাপ্য হিসাব শুভ ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এই টাকাটা হবে এই 50,000 টাকা 20% কাটলে হয় হচ্ছে 10% 5,000 টাকা হয়, আর তার ডবল। তাহলে 10,000 টাকা বাদ যাবে। 10,000 টাকা বাদ গেলে 50,000 টাকাতে 10,000 টাকা বাদ দিলে 40,000 টাকা থাকে। অর্থাৎ আমরা নিট আমাদের বিক্রয় হয়েছে যে 40,000 টাকা। আচ্ছা, নেক্সট আদনানকে পরিশোধ করা হলো 20,000 টাকা। এই একটু আগে যে ক্রয় করেছিলাম, যে আদনানের কাছ থেকে 27,000 টাকা যে ক্রয় করেছিলাম, ওকে আমরা এখন পরিশোধ করবো হচ্ছে যে কত টাকা? ওকে আমরা এখন পরিশোধ করব, আদনানকে পরিশোধ করা হলো 20,000 টাকা। সম্পূর্ণ পরিশোধ তা কিন্তু বলি নাই, বলছে কি আদনানকে পরিশোধ করা হলো 20,000 টাকা। তাহলে 7,000 টাকা ভবিষ্যতে পরিশোধ করবো। এটা তারিখ হচ্ছে যে তোমার 7 তারিখ। এই আদনানকে যখন আদনানের কাছ থেকে যখন আমরা ক্রয় করেছিলাম, ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব হয়েছিল আদনান। তাহলে এবার টাকাটা দেবো কাকে? ওই প্রদেয় হিসাবকে টাকাটা দেবো। তাহলে এখন আমরা এখানে লিখতাম ভুল, ঠিক আছে? এটা যেটা ক্রেডিট করা ছিল এটা ডেবিট করে দিতে হবে। প্রদেয় হিসাব আদনান ডেবিট, আর হচ্ছে জায়গায় দিছে কিসে চেক নগদ কিছু লেখা আছে। আদনানকে পরিশোধ করা হলো 20,000 টাকা, কিছু লেখা নেই, তাহলে ধরে নিতে হবে নগদান হিসাব। টাকা হচ্ছে 20,000।
আদনানকে পরিশোধ করা হলো আমাদের কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা এটা লিখলাম প্রদ হিসাব আদনান ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট লেখা হলো। এরপরে বলছে কি বিজ্ঞাপন বাবদ 8,000 টাকা প্রদান। যেহেতু এটা ছোট জাবেদা আমি এটা লিখতেছি না, বিজ্ঞাপন বাবদ বলছে কি 8,000 টাকা প্রদান করা হলো। তাহলে বিজ্ঞাপন একটা ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, তাহলে বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা সবসময় যদি কোনো কিছু না লেখা থাকে চেকে বা কোনো কিছু না লেখা থাকে ধরে নেব যে নগদ পরিশোধ করা হলো। তারপর বলছে পণ্য ফেরত আসলো 5,000 টাকা। পণ্য ফেরত আসলো 5,000 টাকা, এটা আমরা লিখে করি। পণ্য ফেরত আসলো 5,000 টাকা। পণ্য ফেরত আসলো 5,000 টাকা। তা ফেরত কেন আসবে? আমরা বিক্রি করেছিলাম তাই ফেরত আসতেছে, তাহলে এটা বিক্রয় ফেরত। তা এখন তোমাদের একটা কথা মনে করে রাখতে হবে যে বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় ফেরত সবসময় ডেবিট হয়। এটা মানে জাস্ট তাড়াতাড়ি করার জন্য একটা বুদ্ধি। তা এই বিক্রয় ফেরত আমরা এটা একটু লিখে নিই। কত তারিখ? 9 তারিখ। 9 তারিখের লেনদেনটা বলছে বিক্রয় পণ্য ফেরত আসলো 5,000 টাকা। তার এর হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট আর হচ্ছে জায়গায় তার কাছ থেকে ফেরত আসবে। আমরা পণ্য বিক্রি করেছিলাম প্রাপ্য হিসাবের কাছে, সেই প্রাপ্য হিসাবের কাছ থেকে ফেরত আসছে, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট। বলছে যদি বলছে কি যে পণ্য ফেরত আসলো, এর তাহলে বিক্রয় ফেরত ডেবিট। এর আরো অনেক নাম আছে, তুমি যে নামে বলো বলতে পারো, যে বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে বলছে আনুপত্র ক্রয় 30,000 টাকা, পরিবহন ব্যয় 1,000 টাকা। স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করা হয়, এ যেখান থেকে ক্রয় করি, ধরো আমরা একটা পণ্য একটা স্থায়ী সম্পত্তি ইন্ডিয়া থেকে ক্রয় করলাম, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ক্রয় করে তার জাহাজ ভাড়া দিলাম, ডক চার্জ, কুলি চার্জ, শুল্ক, আবার এই খুলনার মধ্যে আমাদের এই খুলনায় আসার জন্য নগর শুল্ক দিলাম, সব কিছু দিয়ে টিয়ে তারপরে সংস্থাপন করলাম। এই স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যতগুলো খরচ হবে বসানো পর্যন্ত যত খরচ হবে সব স্থায়ী সম্পত্তির মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, পরিবহন ব্যয় 1,000 টাকা। তাহলে আমরা ধরে নিতে পারি যে আসবাবপত্র ক্রয় একসাথে আসবাবপত্র বাবদ আমরা 31,000 টাকা ব্যয় করছি। তাহলে এই তারিখটা হচ্ছে তোমার 13 তারিখ। আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট। বলছে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই জায়গায় আমরা ধরে নেবো যেটা নগদ ক্রয় করেছে, টাকা হবে 31,000 একসাথে। তাহলে এরপরে বলছে কি 17 তারিখ ব্যাংকে জমা দেওয়ার সময় চিন্তা হলো 2,000 টাকা। ব্যাংকে জমা দেওয়ার সময় চিন্তা হয়ে গেছে 2,000 টাকা। তাহলে ব্যাংকে জমা দেওয়ার সময় এখানে একটা প্রশ্ন আছে যে তুমি কি হিসাবভুক্ত করে লেনদেনে হিসাবভুক্ত করে তারপরে ব্যাংকে যাচ্ছ, না তুমি আগে ব্যাংকে টাকা জমা দিবা তারপরে লেনদেন হিসাবভুক্ত করবা। তা আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে এই দুটো বিষয়ের মধ্যে আমরা যদি ধরে নেই যে হিসাবভুক্ত করে ব্যাংকের লেনদেন করেই আমরা মানে লেনদেন হিসাবভুক্ত করে তারপরে ব্যাংকে গেছি, তাহলে আমাদের ব্যাংকে টাকা জমা হয়ে গেছে তাই ধরে নিয়ে আমরা অঙ্ক করি। তাহলে যদি প্রতিমধ্যে চিন্তা হয় তাহলে এটা হবে বিবিধ। আর মুখে বলি ব্যাংকের জমা দেওয়ার সময় প্রতিমধ্যে চিন্তা হলো, চিন্তায় নামে আলাদা করে কিছু লেখা যায় না, এটা বিবিধ খরচ। বিবিধ খরচ ব্র্যাকেটের চিন্তায় লিখতে পারো, বিবিধ খরচ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি ব্যাংক হিসাবও দিতে পারো, নগদান হিসাবও দিতে পারো। তাহলে ব্যাখ্যা দিতে হবে। ব্যাংক হিসাব দিলে যে এটা মানে আমরা হিসাবভুক্ত করে তারপরে ব্যাংকে জমা দিতে গেছি। আর যদি নগদান হিসাব লিখি তাহলে আমরা কোনো ব্যাংকে হিসাব লেনদেন করি না, ব্যাংকে হিসাবভুক্ত করি না, তার আগেই আমরা ব্যাংকে টাকা জমা দিতে গেছি। এরপরে বলছে কি চেক মারফত 25,000 টাকা ঋণ পরিশোধ করা হলো। তা ঋণ পরিশোধ করলে আমাদের ঋণ পরিশোধ চেক মারফত টাকাটা ব্যাংকের থেকে চলে যাবে। তাহলে আমাদের ঋণ সবসময় ক্রেডিট ব্যালেন্স, ওটা যদি পরিশোধ করে দিই ওটা ডেবিট হয়ে যায়। তাহলে এখন চেক মারফত ঋণ পরিশোধ অর্থাৎ ঋণ হিসাব ডেবিট আর
ব্যাংক হিসাব ক্রেডিট বা যেহেতু আমাদের ব্যাংক আছে, প্রথম ব্যাংক হিসাব খুলেছিলাম কোন ব্যাংকে, রূপালী ব্যাংকে, রূপালী ব্যাংক হিসাব ক্রেডিট লিখলেও হবে। তারপরে বলছে কি ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে সাধারণত ক্রয় করা যাবে না হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট, এটা নগদ ক্রয়। আর যেহেতু ধারে ক্রয় যদি হয় তাহলে সেই ক্রয় হিসাব ডেবিট আর প্রদ হিসাব ক্রেডিট। যেহেতু আমরা ধরে নেবো যে এটা ধারে ক্রয় মানে ওই ব্যক্তির কাছে আমরা টাকাটা পাবো, যেহেতু ডাইরেক্টলি লেখা আছে ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর প্রদ হিসাব ক্রেডিট। পণ্য ফেরত দেওয়া হলো, পণ্য ফেরত দেওয়া হলো, পণ্য কেন ফেরত দেবো, তার কাছ থেকে কিনেছিলাম তাই ফেরত দেবো, তাহলে পণ্য যদি ফেরত দেই তাহলে এটা হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত, ক্রয় সবসময় ডেবিট, ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। একটা কমন সূত্র তুমি মনে রাখতে পারো, ক্রয় সবসময় ডেবিট, ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। আর ক্রয় ফেরতের সাথে সম্পর্ক হচ্ছে কার, প্রদ হিসাবে, ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে প্রদ হিসাবে, তাহলে প্রদ হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। নেক্সট, বেতন বাবদ চেক প্রদান করা হলো। বেতন বাবদ যদি আমরা চেক প্রদান করি তাহলে এই টাকাটা আমাদের ব্যাংকের থেকে চলে যাচ্ছে, তাহলে আমাদের ব্যাংকের থেকে চলে যাচ্ছে এবং খরচ একটা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এভাবে তোমাকে এই জাবেদাগুলো করতে হবে। মূলত জাবেদা হচ্ছে হিসাবে ঢোকার মানে হিসাব বিজ্ঞানের আওতায় যাওয়ার প্রাথমিক ধাপ। এই ধাপটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো সব ভুল হয়ে যাবে এবং আমাদের এই হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সেহেতু তোমাদেরকে এই প্রাথমিক ধাপটা, বিশেষ করে জাবেদার বেসটা খুব ভালো করে শিখতে হবে। আমি চেষ্টা করছি যে তোমাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য। যেহেতু আমি প্রথমেই এই পরেশচন্দ্র মণ্ডলের সমস্যা 5 নম্বর অঙ্কটা নিয়ে আমি শুরু করছি, এটা তোমাদেরকে ভিডিও করার শুরুতে তোমাদেরকে দেখাইছি। তোমরা এই অঙ্কটা বইয়ের সাথে নিয়ে মিলায় যদি কোনো সমস্যা ফিল করো আমাকে ফোন দিলে বাকি সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। সবাইকে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।